আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, কোনো অশরীরীর সাধ্য নেই যে আমাকে ভয় দেখায়। কথাগুলো বলে গ্লাস হাতে নিয়ে আমি উঠে দাঁড়ালাম। সামনে জ্বলছিল ফায়ার প্লেসের গনগনে আগুন। সেটা তোমার ব্যাপার। রোগা ভোগা শুকনো চেহারার মানুষটা কথাটা বলে আমার দিকে বাঁকাভাবে তাকালো। আমার এই 28 বছর বয়স হলো, এখনো পর্যন্ত ভূত দেখলাম না। বয়স্কা মহিলাটি এতক্ষণ এক দৃষ্টে আগুনের দিকে তাকিয়েছিল। আমার কথা শুনে ঘোলাটে চোখে আমার দিকে তাকালো। তা বাপু, 28 বছরে এমন একখানা বাড়িও তো দেখোনি। অনেক কিছু এখনো দেখতে বাকি। মাত্র 28 বছর বয়স তোমার, আরো কত কি দেখবে এখনো, আর দুঃখ পাবে। কথার তালে তালে তার মাথাও এদিক ওদিক দুলছিল। বুড়ো মানুষগুলোর একঘেয়ে ঘ্যানোর ঘ্যানোর শুনতে শুনতে আমার সন্দেহ হচ্ছিল যে তারা বোধহয় এই বাড়ির অশরীরী আতঙ্ক সম্বন্ধে আমাকে বিশ্বাস করানোর চেষ্টা করছে। আমার শূন্য গ্লাসটা টেবিলের উপর রেখে ঘরের চারদিকে একবার চোখ বোলানোর ফাঁকে ঘরের শেষ প্রান্তের অদ্ভুত দর্শন আয়নাতে নিজের সংক্ষিপ্ত অথচ অবিশ্বাস্য রকমের বলিষ্ঠ অবয়বের এক ঝলক দেখতে পেলাম। চমকে উঠলাম নিজেই। শুনুন, আজ রাতে আমি যদি কিছু দেখতেও পাই, সেটা বরং আমার জ্ঞানের ভান্ডার বাড়াবে। আমি খোলা মনে সবকিছু বিচার করার জন্যই এসেছি। সেটা তোমার ব্যাপার। রোগা ভোগা শুকনো চেহারার মানুষটা আরেকবার কথাটা বলল। ঠিক এই সময় বাইরের পাথরের মেঝেতে লাঠির ঠুকঠুক আর একটা এমনি কেমন একটা আওয়াজ শুনতে পেলাম, যেন কেউ পা টেনে টেনে হাঁটছে। তারপর ক্যাঁচ করে খুলে গেল দরজাটা, আর ঘরে ঢুকলো আরো একজন বৃদ্ধ মানুষ। আরো কুঁজো, আরো চামড়া কুঁচকানো, প্রথম জনের চেয়ে আরো বেশি বয়স্ক। একটা লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিল সে। চোখ ঢাকা ছিল অস্বচ্ছ চশমায়, আর আধখোলা ঝুলে পড়া ফ্যাকাশি গোলাপি নিচের ঠোঁট থেকে হলদে ক্ষয়ে যাওয়া দাঁতগুলো দেখা যাচ্ছিল। টেবিলের উল্টো দিকে থাকা আরাম কেদারাটার দিকে সোজাসুজি এগিয়ে গিয়ে ঘাড় গুঁজে বসে পড়ল সে। শুরু হলো কাশির দমক। শুকনো চেহারার মানুষটা এই বৃদ্ধের দিকে একবার তাকালো মাত্র, শুধু বিরক্তির ছাপ তাতে স্পষ্ট। বয়স্কা মহিলাটি তার আশাকে কোনো রকম পাত্তা না দিয়ে এক দৃষ্টে তাকিয়েছিল আগুনের দিকে। কাশির আওয়াজ একটু কমে এলে শুকনো চেহারার মানুষটা বলল, দেখো বাপু, আমি বলছি এটা তোমার ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, আমি তো বলছি এটা একান্তই আমার ব্যক্তিগত আগ্রহ, আমি বললাম। ঘোলাটে চশমা পরা মানুষটা এই প্রথম আমার উপস্থিতি সম্পর্কে সচেতন হয়ে উঠল। আমাকে দেখার জন্য এক ঝলক ঘাড় ঘোরালো সে। চশমার ফাঁক দিয়ে এক মুহূর্তের জন্য দেখতে পেলাম তার ছোট ছোট তীক্ষ্ণ লালচে চোখ দুটো। তারপর আবার শুরু হলো তার কাশির দমক। থুতু ছিটকোতে লাগলো চারদিকে। আহা, তুমি একটুখানি পান করছো না কেন? এই নাও। রোগা ভোগা শুকনো চেহারার মানুষটা তার দিকে বিয়ারের পাত্রটা এগিয়ে দিতে দিতে বলল। ঘোলাটে চশমা পরা মানুষটা কাঁপা কাঁপা হাতে একটা গ্লাসে বিয়ার ঢাললো, যার অর্ধেকটাই আবার ছড়িয়ে পড়ল টেবিলটার উপর। বিরাট ছায়াটা দেওয়ালে রাক্ষসে ভঙ্গিতে হামাগুড়ি দিয়ে যেন ভেঙাচ্ছিল তার বিয়ার ঢালা আর পান করার ভঙ্গিটাকে। আমি স্বীকার করতে বাধ্য যে এখানে এমন ভুতুরে মানুষজনের সান্নিধ্য আমি আশা করিনি। একটা দম বন্ধ করা ভাব ক্রমে যেন জাঁকিয়ে বসছিল মনের মধ্যে। এই তিনজন বৃদ্ধ বৃদ্ধার হাবভাব দেখে মনে হচ্ছিল যে তারা কেউ কাউকে পছন্দ করে না, এবং তারা আমাকেও বিশেষ পছন্দ করছে না। তাদের এই হঠাৎ হঠাৎ কথা বলা, পরক্ষণে চুপ করে যাওয়া, এইসব ব্যাপার স্যাপার দেখে অস্বস্তিটা ক্রমেই বাড়ছিল আমার। সেটা কাটানোর জন্য আমি বললাম, আমাকে বরং এ বাড়ির ভূতের ঘরটা দেখিয়ে দিন, সেটাই বরং ভালো হবে। কাশতে থাকা বুড়োটা আচমকা তার ঘাটটা আমার দিকে ঘুরিয়ে ঘোলাটে চশমার ফাঁক দিয়ে দুটো লাল চোখে এমনভাবে তাকালো যে আমি পুরো কেঁপে উঠলাম। কেউ কোনো উত্তর দিল না অবশ্য। মিনিট খানেক অপেক্ষা করে আমি একটু জোরেই বললাম, বলছি, যদি আপনারা আমাকে এবারে সেই ভুতুরে ঘরটা দেখিয়ে দেন, তাহলে আপনাদের আর কষ্ট করে আমাকে সঙ্গ দিতে হবে না।
দরজার বাইরের চাতালে একটা মোমবাতি রাখা আছে। রোগা ভোগা শুকনো চেহারার মানুষটা বলল, কিন্তু আজকের রাতটায় তুমি যদি ওই লাল কামরায় যাও, বিশেষ করে আজকের রাতটায়। বৃদ্ধা মহিলাটির কাঁপা কাঁপা গলার মন্তব্য, তুমি একা যাও। হ্যাঁ, আমি বললাম তো আমি একাই যাব। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু যাবোটা কোন দিক দিয়ে? বারান্দা দিয়ে হেঁটে খানিকটা গেলে তুমি একটা দরজা পাবে, সেখানে একটা ঘোরানো সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে অর্ধেক উঠলে একটা বারান্দা, সেখানে পাবে আরেকটা দরজা, মোটা পশমের পর্দা লাগানো। সেই দরজা দিয়ে ঢুকে লম্বা করিডোরের একেবারে শেষ মাথায় চলে যাবে, সেখানে বাঁদিকে কয়েকটা সিঁড়ি ভাঙলেই লাল কামরা। আচ্ছা বেশ, তাহলে এভাবেই যাব বলে আমি যাত্রাপথটা আরেকবার ঝালিয়ে নিলাম। রোগা ভোগা শুকনো চেহারার মানুষটা শুনে ঠিকঠাক করে দিল, তাহলে তুমি সত্যি যাচ্ছ? ঘোলাটে চশমা পরা অস্বাভাবিক মুখের মানুষটা তৃতীয়বারের জন্য আমার দিকে তাকিয়ে, আর এই প্রথমবার আমাকে জিজ্ঞেস করল, বিশেষ করে আজকের রাতটায়? বৃদ্ধা মহিলাটির কাঁপা কাঁপা গলা শোনা গেল। আমি তো সেজন্যই এসেছি বলে আমি দরজার দিকে এগোলাম। যখন আমি এগোচ্ছি দেখতে পেলাম ঘোলাটে চশমা পরা মানুষটা আরাম কেদারা থেকে উঠে টেবিলের পাশ দিয়ে টলতে টলতে এগোতে লাগলো ফায়ার প্লেসটার কাছে যাওয়ার জন্য, যেখানে সবাই বসে আছে। দরজার কাছে গিয়ে আমি ঘুরে আর একবার সবার দিকে তাকালাম। দেখতে পেলাম তারা সবাই আলো আধারির মধ্যে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে, একে অন্যের কাঁধের ফাঁক দিয়ে ইতি উতি চাইছে আমার দিকে। তাদের প্রাচীন বয়স্ক মুখগুলোতে পড়েছে একটা অদ্ভুত অভিসন্ধির ছাপ। ঠিক আছে, গুড নাইট এই বলে আমি দরজাটা খুললাম। এটা কিন্তু বাবু তোমার নিজের ব্যাপার, তুমি নিজেই যাচ্ছ সেখানে। রোগা ভোগা শুকনো চেহারার মানুষটা আবারও সেই একই কথা বলল। বাইরে গিয়ে আগে মোমবাতিটা জ্বালিয়ে নিলাম, তারপর দরজাটা টেনে দিয়ে কনকনে ঠান্ডা বারান্দায় পা বাড়িয়ে দিলাম। আমার পায়ের শব্দ বারান্দায় সৃষ্টি করছিল পদধ্বনি। আমি স্বীকার করছি যে 3 জন কর্মচারীর হাতে নাইটের স্ত্রী এই প্রাসাদ রক্ষণাবেক্ষণের ভার দিয়েছেন। তাদের এমন ধরনের আচার আচরণ, যে ঘরটায় তারা বসেছিল সেই ঘরের গাঢ় রং, তার প্রাচীন আমলের আসবাবপত্র, সবকিছুই আমার মনের মধ্যে একটা অদ্ভুত প্রভাব ফেলছিল। মনে হচ্ছিল ওরা যেন এক অন্য যুগের মানুষ, প্রাচীন যুগের। সে যুগে আধিভৌতিক বিষয়গুলো ছিল অনেক বেশি প্রকট, যে যুগে অশুভ লক্ষণ আর ডাকিনী মায়ারা ছিল বিশ্বাস্য, যখন অশরীরী আত্মার অবিশ্বাসের প্রশ্নই উঠত না। মানুষগুলোর চালচলনই কেমন যেন ভৌতিক ধরনের, ওদের পোশাক আশাক পরার ধরন ধারণ, চলাফেরার কায়দা যেন কোনো মৃত মানুষের কল্পনা প্রসূত। যাই হোক, এ ধরনের চিন্তা ভাবনাকে মন থেকে ছেড়ে ফেলে পথের দিকে এগোলাম। ধুলো ভরা কনকনে ঠান্ডা, সামনে লম্বা খোপ কাটা পথের দুপাশে আমার মোমবাতির টিমটিমে আলো তৈরি করছিল অদ্ভুত ছায়াছবির ভূতের নাচন। ঘোরানো সিঁড়িপথের উপর নিচে আমার পদশব্দ সৃষ্টি করছিল প্রতিধ্বনি। একটা ছায়া এঁকে বেঁকে আমার পিছু পিছু চলছিল, আর একটা আমার সামনে দিয়ে মাথার উপরের অন্ধকারের কোথায় হারিয়ে যাচ্ছিল। ল্যান্ডিংয়ে পৌঁছে কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে রইলাম। মনে হলো কোনো কিছু নড়াচড়ার আওয়াজ পেলাম, কিন্তু সেখানে বিরাজ করছিল এক অপরিসীম নৈঃশব্দ। তখন আমি পশমের ভারী পর্দা ঝোলানো দরজাটা ঠেলে ভেতরে ঢুকে করিডোরের সামনে দাঁড়ালাম। নিচের সিঁড়ির বিরাট জানলা দিয়ে প্রবেশ করছিল চন্দ্র আলোক, ধুইয়ে দিচ্ছিল সব কিছু। কালচে রূপলি ছায়া ছায়ার মায়াজালে আচ্ছন্ন ছিল চারদিক। এমন দৃশ্য দেখব আশা করিনি। প্রতিটি জিনিস ছিল ঠিকঠাক জায়গায়, যেন এই প্রাসাদ 18 মাস আগে নয়, এই গতকাল পরিত্যক্ত হয়েছে। দেওয়ালগুলোতে বসানো ছিল মোমবাতি,
যতটুকু ধুলো পড়েছিল কার্পেটে অথবা পালিশ করা মেঝেতে তা এমন সূক্ষ্ম, এমন মসৃণতায় সমানভাবে ছড়ানো ছিল যে চাঁদের আলোয় তা প্রায় বোঝাই যাচ্ছিল না। আমি এগোতে গিয়েও আচমকা দাঁড়িয়ে পড়লাম। ল্যান্ডিং এর একেবারে শেষ প্রান্তে কিছু ব্রোঞ্জের মূর্তি দাঁড় করানো ছিল, কিন্তু এদের ছায়া এমন আশ্চর্য জীবন্তভাবে দেওয়ালের সাদা প্যানেলে পড়েছিল যেন মনে হচ্ছিল সামনে আমার চলার পথে কারা যেন গুটিসুটি মেরে বসে আছে, যে কোনো মুহূর্তে আক্রমণের উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়বে আমার উপর। ভয়ে গায়ের লোম খাড়া হয়ে গেল আমার। প্রায় আধ মিনিট মতো আমি স্তব্ধ দাঁড়িয়ে রইলাম। তারপর পকেটের রিভলভারের উপর একটা হাত রেখে এগিয়ে গেলাম, আর তারপরে আবিষ্কার করলাম এটা একটা গ্যানিমিড আর ঈগলের মূর্তি, যেটা ওই চাঁদের আলোয় চকচক করছে। মুহূর্তেই চাঙ্গা হয়ে উঠল আমার হতোদ্যম স্নায়ুতন্ত্র, এতটাই যে কিছুটা এগিয়েই একটা টেবিলের উপর বসানো যে পোর্সেলিনের চীনাম্যানের মূর্তিটা নিঃশব্দে মাথা নাড়ছিল, পাশ দিয়ে যাওয়ার সময় সেটা দেখেও আমি খুব সামান্যই চমকে গেলাম। করিডোরের শেষ প্রান্তে আলো আঁধারির মধ্যে কয়েকটা সিঁড়ি উঠে গেছে লাল কামরার দরজার দিকে। দরজা খোলার আগে আমি মোমবাতির আলোয় চারদিক ভালো করে দেখে নিলাম। আমার মনে পড়ল এই ঘরের রহস্যভেদ করার জন্য আমার আগেও একজন এসেছিল। সেই কাহিনীর স্মৃতি আমার চেতনাকে ক্ষণিক বেদনায় আচ্ছন্ন করল। আমি ঘাড় ঘুরিয়ে সেই চন্দ্রালোকিত গ্যানিমিডের মূর্তির দিকে এক ঝলক তাকালাম, তারপর চকিত হাতে লাল কামরার দরজা দিলাম খুলে, ল্যান্ডিং এর চাপা বিষণ্ণ নৈঃশব্দকে পেছনে ফেলে। ঘরে ঢুকেই আমি তৎক্ষণাৎ চাবি ঘুরিয়ে দরজাটা আটকে দিলাম। তারপর মোমবাতিটা তুলে ধরলাম। যে ঘরে রাত কাটাতে হবে সেই ঘরের সমস্ত কিছু ভালো করে দেখে নেওয়ার জন্য। এই তাহলে লোরেন ক্যাসেলের সেই কুখ্যাত লাল কামরা, সেই ঘর যেখানে সেই তরুণ ডিউক মারা গেছিলেন। নাকি এটা বলাই ভালো যে এখান থেকেই তার মরণের ডাক এসেছিল। তিনি দরজা খুলে সিঁড়ির ধাপ থেকে সোজা নিচে পড়ে গেছিলেন, ঘাড় মটকে গেছিল। সেই সিঁড়ির ধাপ যেগুলো বেয়ে আমি এক্ষুনি উঠে এলাম। এখানকার ভৌতিক পরিবেশের কুসংস্কার ভাঙতে চেয়েছিলেন তিনি। পরিণামে মৃত্যুবরণ করতে হয়েছিল তাকে। আমার যদিও ধারণা তার মৃত্যু হয়েছিল মৃগী রোগে, কিন্তু সবার ধারণা ভূতে তার ঘাড় মুটকে মেরেছে। এ ঘরে প্রথম ভয় পেয়ে মৃত্যু হয়েছিল এক মহিলার। যদিও ঠাট্টা করে ভয়টা দেখিয়েছিলেন তার স্বামী। একটা তরতাজা প্রাণের অবসান হয়েছিল এমন মর্মান্তিক ভাবে। এই ঘরের আনাচে কানাচে লুকিয়ে আছে আরো পুরনো নানান সব কাহিনী। এই বিরাট বিষণ্ণ অন্ধকারাচ্ছন্ন কামরার আবছায়া জানলায়, এই দেয়ালের চোরা কুঠির আর কুলুঙ্গির দিকে তাকিয়েছি কেউ বুঝতে পারবে যে ভয়ের কাহিনী পল্লবিত করতে এই ঘরের কালো কালো প্রান্তগুলো আর জমে থাকা অন্ধকার যথেষ্ট। আমার হাতের মোমবাতিটার ছোট্ট আলো এই প্রকাণ্ড কামরার জমাট বাঁধা অন্ধকার সরিয়ে দিতে ব্যর্থ হচ্ছিল। অপার রহস্য আর ছমছমে পরিবেশের মাঝে ছোট্ট একটা আলোর দ্বীপ সৃষ্টি করে দাঁড়িয়েছিলাম আমি। ঠিক করলাম প্রথমে ঘরটাকে একবার ভালো করে দেখে নেব, কারণ যতক্ষণ পর্যন্ত কোনো কিছু চোখের সামনে না ঘটছে ততক্ষণ আজে বাজে কোনো চিন্তা ভাবনাকে প্রশ্রয় দেওয়া কাজের কথা নয়। দরজাটা ভালো করে বন্ধ করা হয়েছে কিনা আরেকবার দেখে নিয়ে আমি সামনে তাকালাম। প্রতিটা আসবাবপত্রে চোখ বোলালাম। খাট থেকে নামানো ঝালরটা তুলে দেখলাম, সরিয়ে দেখলাম চাদরটাও। জানলার খড়খড়িগুলো টেনে তার কলকবজাগুলো পরীক্ষা করে দেখলাম সব ঠিক আছে কিনা, তারপর বন্ধ করে দিলাম। নিবিড় আধারে দাঁড়িয়েছিল ফায়ার প্লেসের চিমনিটা। সামনে ঝুঁকে দেখলাম তাও, আর গাঢ় রঙের ওক কাঠের প্যানেলগুলো ঠক ঠক করে বাজিয়ে দেখলাম সেখানে কোনো গোপন পথ রয়েছে কিনা। ঘরে দুটো বিরাট আয়না ছিল, প্রতিটার সঙ্গে সংলগ্ন রয়েছে একজোড়া করে মোমদানি, আর ফায়ার প্লেসের পাশে ম্যান্টেল শেলফের চীনামাটির মোমদানিটাও বসানো ছিল অনেকগুলো মোমবাতিতে। একে একে সব কটা জ্বালিয়ে দিলাম। আগুন ধরানোর জন্য তৈরি ছিল ফায়ার প্লেসটা। এত
এতটা দায়িত্বশীলতা অবশ্য আমি ওই বুড়োদের কাছ থেকে আশা করিনি। ধরিয়ে ফেললাম আগুন, অন্তত শীতের কাঁপুনির হাত থেকে তো রক্ষা পাওয়া যাবে। আগুনের আঁচ গনগনে হয়ে উঠলে আমি সেদিকে পিছন ফিরে ঘরটাকে আরো একবার দেখলাম। তারপর চিট কাপড়ের ঢাকনা দেওয়া আরামকে তারাটা আর একটা টেবিল সামনে টেনে নিলাম, যাতে সেটা টপকে কেউ সরাসরি আমার কাছে আসতে না পারে। টেবিলের উপর রইল আমার রিভলভার, প্রয়োজন বোধে যে কোনো মুহূর্তে সেটা হাতে তুলে নেওয়ার জন্য। এত কিছুর পরও আমি কিন্তু ঠিক স্বস্তি পাচ্ছিলাম না। ঘরের কোণে কোণে জমেছিল ঘন অন্ধকার, থমথম করছিল চতুর্দিক। এক অস্বাভাবিক নৈশব্দ নানা রকম অলৌকিক কল্পনার জন্ম দিচ্ছিল আমার মনে। ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল ফায়ারপ্লেসের আগুন জ্বলার ওই ফটফট শব্দ, যার শব্দে বারবার চমকে চমকে উঠছিলাম আমি। কেবলই মনে হচ্ছিল ঘরের শেষ প্রান্তের ছায়াচ্ছন্ন চোর কুঠুরিতে কেউ যেন রয়েছে, যেন কেউ লুকিয়ে আছে, জীবন্ত কিছু। এই স্তব্ধতা আর নিঃসঙ্গতার মধ্যে এই চিন্তা ভাবনাগুলো বারবার ঘুরপাক খাচ্ছিল মনের মধ্যে। কিছুতেই অস্থিরতাকে সামলাতে না পেরে শেষ পর্যন্ত নিজেকে আশ্বস্ত করার জন্য একটা মোমবাতি নিয়ে সেখানে গিয়ে দেখে এলাম যে সত্যি সত্যি সেখানে কেউ নেই। মোমবাতিটা চোর কুঠুরির মেঝেতেই দাঁড় করিয়ে দিলাম। এ সময়টা কেন যেন আমার স্নায়ুগুলো অত্যন্ত চঞ্চল হয়ে উঠেছিল। খুব বিচলিত বোধ করছিলাম আমি, যদিও এমনটা হওয়ার কোনো সঙ্গত কারণ খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, যদিও আমি জানতাম এবং নিশ্চিত ছিলাম যে অলৌকিক বলে কিচ্ছু হয় না, তাই সময় কাটানোর জন্যই কিছু ছড়া ওড়াতে লাগলাম। কিন্তু কয়েকটা জোর গলায় বলার পরই বুঝতে পারলাম যে এই আওয়াজটার প্রতিধ্বনি হচ্ছে, যেটা মোটেই শুনতে ভালো লাগছে না। খানিক বাদে টের পেলাম এসব হানাবাড়ি আর অলৌকিক ব্যাপার স্যাপার যে কতটা ফালতু, যে সম্বন্ধে আমি নিজের মনেই বকবক করছি। বুঝতে পারলাম আসলে আমি ঘাবড়ে গেছি। আমার মন বারবার ফিরে যাচ্ছিল নিচের তলা 3 নম্বরের ওই বিচিত্র দর্শন বৃদ্ধ বৃদ্ধার কাছে। আমি চেষ্টা করেও না মনকে বসে আনতে পারছিলাম না। এই বিরাট ঘরের বিবর্ণ লালচে আর কালো রং মনের মধ্যে ছাপ ফেলছিল। এমনকি 7খানা মোমের আলোতেও ঘরটা খুব ম্লান লাগছিল। চোরা কুঠুরির মোমবাতিটা দমকা বাতাসে কিপে কেঁপে উঠছিল। কম্পমান অগ্নিশিখা তৈরি করছিল নানা রকম ছায়া আর উপর ছায়া, ক্রমাগত নড়ে চড়ে তারা স্থান পরিবর্তন করছিল। উপায় ভাবতে গিয়ে মনে পড়ল বাইরের বারান্দায় দেখা মোমবাতিগুলোর কথা। অতএব একটা মোমবাতি হাতে নিয়ে বাইরের চন্দ্রালোকিত বারান্দায় গিয়ে গোটা 10 মোমবাতি নিয়ে ফিরে এলাম। দরজাটা খোলাই রইল। ঘরের এদিক ওদিক ছড়ানো ছিল চীনামাটির তৈরি কয়েকটা টুকিটাকি জিনিস। প্রত্যেকটার উপর একটা করে মোমবাতি জ্বালিয়ে দিলাম। তারপর সেগুলো ছড়িয়ে দিলাম ঘরের বিভিন্ন জায়গায়, যেখানে যেখানে গভীর অন্ধকার। কিছু রাখলাম মেঝের ওপর, কিছু জানলার ফাঁকে। 17টা মোমবাতির প্রত্যেকটাই এমন ভাবে সাজালাম যাতে ঘরের প্রত্যেকটি ইঞ্চি কোনো না কোনো মোমবাতি থেকে আলোকিত হয়। এবার অনেকটা নিশ্চিন্ত লাগলো। মোমবাতিগুলোর পুলতে টলতে টলতে মাঝে মধ্যে ঠিকঠাক করে দেওয়া এখন আমার একটা সময় কাটানোর খেলা হয়ে দাঁড়ালো। এত কিছু করা সত্ত্বেও একটা অজানা আশঙ্কা মনের মধ্যে হানা দিয়ে যাচ্ছিল বারবার, যেন যে কোনো মুহূর্তে ভয়ানক কিছু একটা ঘটে যাবে এখানে। মধ্যরাত্রির কিছু পরেই চোর কুঠুরির মোমবাতিটা আচমকা নিভে গেল, আর মসীকৃষ্ণ ছায়া লাফিয়ে ফিরে এলো তার জায়গায়। আমি মোমবাতিটা নিভতে দেখিনি, কেবল ঘুরে তাকিয়ে সেখানে অন্ধকার দেখতে পেলাম, যেন কেউ সচকিত হয়ে দেখল কোনো অপ্রত্যাশিত আগন্তুকের উপস্থিতি। আরে বাস, জোর হাওয়া ছেড়েছে দেখছি। আমি চেঁচিয়ে উঠলাম। টেবিল থেকে দেশলাইটা তুলে নিয়ে ধীরে সুস্থে এগিয়ে গেলাম সেদিকে, মোমবাতিটা জ্বালিয়ে দেব বলে, কিন্তু প্রথম কাঠিটা ধরাতে পারলাম না। দ্বিতীয়টা যখন জ্বালালাম মনে হলো সামনের দেওয়াল থেকে কি যেন চোখ টিপলো আমার দিকে তাকিয়ে। শক্ত হয়ে গেল আমার ঘাড়। কোনো ক্রমে একান্ত অনিচ্ছা সত্ত্বেও মুখ ঘোরালাম পেছন দিকে। আশ্চর্য, ফায়ারপ্লেসের সামনে ছোট টেবিলের মোমবাতি দুটো নিভে গেছে।
চকিত পায়ে উঠে দাঁড়ালাম আমি। অদ্ভুত ব্যাপার, আমি আবার ওগুলো কখন নিভালাম, কি মুশকিল। ফিরে গিয়ে আবার একটা মোমবাতি জ্বালালাম। যখন জ্বালাচ্ছিলাম দেখতে পেলাম একটা আয়নার ডান দিকের মোমদানের একটা মোমবাতি মিটমিট করেই নিভে গেল, আর প্রায় পরক্ষণে তার পাশেরটাও নিভে গেল। শিখাটা স্রেফ অদৃশ্য হয়ে গেল, যেন কেউ কুলতিটাকে বুড়ো আঙুলার তর্জনী দিয়ে চেপে ধরল। কোনো লালচে আভা হলো না, ধোঁয়া ছড়ালো না, কলতিটা শুধু শুধু কালো হয়ে গেল। আমি হাঁ করে দেখছিলাম, আর তখনই খাটের পাশের মোমবাতিটা নিভে গেল, আর ছায়ারা যেন আমার দিকে আরেক পায়ে গিয়ে এলো। না 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 না, এ হতেই পারে না, আমি বলে উঠলাম, আর সঙ্গে সঙ্গে এই ম্যান্টেল শেলফের প্রথম মোমবাতিটা আর তারপরেরটাও নিভে গেল। কি হচ্ছে এসব, কি হচ্ছে? আমি ক্রমে চেঁচিয়ে উঠলাম, গলাটা নিজের কানেই বিচিত্র শোনালো। তক্ষুনি ওয়ার্ড্রোবের মোমবাতিটা নিভে গেল, আর চোর কুঠুরির যে নিভে যাওয়া বাতিটা আমি আবার জ্বালিয়ে দিয়েছিলাম, নিভে গেল সেটাও। দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি মজা। হিস্টেরিয়াগ্রস্ত রোগীর মতো চেঁচিয়ে উঠে আমি দেশলাইটা খামচে ধরলাম। ম্যান্টেল শেলফের বাতিগুলোকে জ্বালানোর উদ্দেশ্যে যখন আমার হাত এত কাঁপছিল যে প্রথম দুটো কাঠি দেশলাই বাক্সের গায়ে লাগাতেই পারলাম না। যখন ম্যান্টেল শেলফের বাতিগুলো জ্বালালাম ঠিক সেই সময় ঘরের দু প্রান্তের দুটো মোমবাতি একসাথে নিভে গেল, আর তার জায়গায় ফিরে এলো সেই অদ্ভুত আঁধার। কিন্তু তখনই একই দেশলাই কাঠি দিয়ে আয়না সংলগ্ন অপেক্ষাকৃত বড় মোমবাতিগুলো আবার জ্বালালাম, আর দেওয়ালের মেঝেতে যেগুলো ছিল জ্বালালাম সেগুলো। মনে হলো বাতি জ্বালানে ভারী ভয়ঙ্কর খেলায় জিতে গেলাম আমি, কিন্তু ঠিক তখনই এক ঝটকায় ঘরের বিভিন্ন প্রান্তে 4টে আলো একসঙ্গে অদৃশ্য হয়ে গেল। আমি শিহরিত হয়ে দ্রুত আরেকটা কাঠি ধরালাম, ভ্যাবাচেকা খেয়ে বিবর্ণ মুখে দাঁড়িয়ে রইলাম। কি করবো ভেবেই পেলাম না। আর যখন দ্বিধাগ্রস্ত হয়ে দাঁড়িয়েছিলাম তখনই মনে হলো যেন একটা অদৃশ্য হাত এসে এক ঝটকায় টেবিলের সমস্ত বাতিগুলো নিভিয়ে দিল। তীব্র আতঙ্কে চিৎকার করে আমি ছুটে গেলাম চোর কুঠুরিতে। সেখান থেকে ঘরের কোণে, সেখান থেকে জানলায় 3টে মোমবাতি একসাথে জ্বালালাম। সঙ্গে সঙ্গে ফায়ার প্লেসের সামনের দুটো মোমবাতি গেল নিভে। দেশলাইটা ঘরের কোণের লোহার বাক্সের দিকে ছুঁড়ে ফেলে দিয়ে আমি একটা বড় বাতিদান তুলে নিলাম। দেশলাই ধরানোর সময়টাকে কোনোভাবে যদি বাঁচানো যায় তার জন্য। কিন্তু আমার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে বাতিগুলো ক্রমাগত নিভে যাচ্ছিল, আর ফিরে আসছিল ছায়ারা। যাদের ভয় পাচ্ছিলাম আমি, যাদের বিরুদ্ধে আমি লড়ে যাচ্ছিলাম, গুঁড়ি মেরে এগিয়ে আসছিল তারা। একবার এদিক থেকে একবার ওদিক থেকে, থেকে থেকেই একটা ছায়া ফিরে আসছিল। মিনিট খানেকের জন্য নিচে বেড়াচ্ছিল, আবার কোথায় মিলিয়ে যাচ্ছিল। এগিয়ে আসা অন্ধকারের ভয়, আমার আতঙ্ক তখন প্রায় চরম পর্যায়ে পৌঁছেছিল। আত্মবিশ্বাস সম্পূর্ণ হারিয়ে ফেলেছিলাম আমি লাফাচ্ছিলাম, হাঁপাচ্ছিলাম, আমি খেপার মতো ছুটে যাচ্ছিলাম একটা মোমবাতি থেকে আরেকটার দিকে, এগিয়ে আসা ছায়াদের সঙ্গে একটা ব্যর্থ লড়াই করার জন্য। টেবিলের সঙ্গে ধাক্কা খেয়ে আমার জানুতে কাল শিটে পড়ে গেল। হোঁচট খেলাম চেয়ারের সঙ্গে, উল্টে গেল চেয়ার, উল্টে পড়লাম আমিও। টেবিলের চাদরটাকে জড়িয়ে মরিয়ে একসা হয়ে গেল। মোমবাতিটা হাত থেকে ছিটকে পড়ল। তক্ষুনি আরেকটা তুলে নিয়ে আমি উঠে দাঁড়ালাম। টেবিলের থেকে এটা তুলে নিতে যাওয়ার সময় আচমকা আমার গতিতে তৈরি হওয়া বাতাস এটা নিভে গেল, আর প্রায় সঙ্গে সঙ্গেই শেষ বাতি দুটোও নিভে গেল। কিন্তু আছে, ঘরে এখনো আবছা একটা আলো আছে, একটা রক্তিম আলো, যেটা অন্ধকারকে এখনো এখনো আমার কাছ থেকে ঠেকিয়ে রেখেছে। ফায়ার প্লেসের আগুন। হ্যাঁ, এই আগুন থেকেই তো আমি মোমবাতিটা জ্বালিয়ে নিতে পারি। আমি সেদিকে ফিরলাম, যেখানে জ্বলন্ত কাঠ আর কয়লার মাঝে আগুনের শিখাটা নাচছিল। লালচে আলোর প্রতিফলনগুলো ছড়িয়ে পড়ছিল আসবাবপত্রের উপর। সেদিকে 2 পা এগিয়ে যেতেই জ্বলন্ত শিখাটা ক্রমশ ছোট হতে হতে নিভে গেল ধিকি ধিকি করে জ্বলতে থাকা আগুন। হারিয়ে গেল প্রতিফলনগুলো। আমি মোমবাতিটা সামনে চেপে ধরতেই
অন্ধকার গ্রাস করলো আমাকে, আচ্ছন্ন করলো আমার দৃষ্টি, যেন আমার চোখ অন্ধ হয়ে গেছে, আর চুরমার করে দিল আমার মস্তিষ্কের যুক্তির শেষ টুকরোগুলো। বাতিটা আমার হাত থেকে পুড়ে গেল। একটা ব্যর্থ প্রচেষ্টায় আমি 2 হাত ছুঁড়লাম সেই অকল্পনীয় অন্ধকারকে দূরে ঠেলে দেবার জন্য, আর গলার স্বর সপ্তমে তুলে আমি সর্বশক্তি দিয়ে চেঁচিয়ে উঠলাম, 1 বার, 2 বার, 3 বার। আর তখনই আমার মনে হলো পালাতে হবে, ছুটতে পালাতে হবে এখান থেকে। আমি জানি বাইরেই আছে সেই চন্দ্রালোকিত করিডোর। তাই মাথা নিচু করে 2 হাতে মুখ ঢেকে আমি দরজার দিকে ছুটলাম, কিন্তু খেয়াল করতে পারিনি যে দরজার অবস্থানটা ঠিক কোথায়। ফলে দৌড়তে গিয়ে যথারীতি খাটের কোণে সজোরে গিয়ে ধাক্কা খেলাম, টলতে টলতে পিছিয়ে এলাম, ঘুরে দাঁড়িয়ে আবার এগোতে গিয়ে আবার ধাক্কা খেলাম, আরো বড় কোনো জিনিসের সঙ্গে। আমার আবছা মনে আছে আমি এভাবেই বারবার আঘাত পাচ্ছিলাম। সেই নিকষ কালো অন্ধকারে চলছিল একটা অন্ধ লড়াই, আর আমি পাগলের মতো চেঁচাতে চেঁচাতে একদিক থেকে অন্যদিকে ছুটে যাচ্ছিলাম। অবশেষে কপালে এক ভয়ঙ্কর আঘাত, পতনের এক ভয়াবহ অনুভূতি, যা আমার জীবনের শেষ দিন পর্যন্ত মনে থাকবে। উঠে দাঁড়ানোর মরিয়া একটাই প্রচেষ্টা, আর তারপর আমার আর কিছু মনে নেই। দিনের আলোয় চোখ মেললাম আমি। আমার মাথায় হালকা একটা ব্যান্ডেজ বাঁধা। রোগা ভোগা শুকনো চেহারার মানুষটা আমার সামনে দাঁড়িয়ে আমার মুখের দিকে উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে। আমি নিজেকে দেখলাম, কি ঘটেছিল মনে করার চেষ্টা করলাম, কিন্তু কিছু মনে পড়ল না। চোখ তুলে তাকিয়ে দেখলাম ঘরের কোণায় সেই বৃদ্ধা ছোট একটা শিশি থেকে একটা গ্লাসে কয়েক ফোঁটা ওষুধ ঢালছে। এখন আর তাকে রাতের মতো রহস্যময় লাগছিল না। আমি কোথায়? মনে হচ্ছে আপনাদের আগে দেখেছি, কিন্তু কোথায় দেখেছি বলুন তো, ঠিকঠাক মনে করতে পারছি না। তখন তারা আমাকে বলল সেই ভয়ঙ্কর লাল কামরার কথা। আমরা তোমাকে ভোরবেলা উদ্ধার করেছি, তোমার কপালে আর ঠোঁটে রক্ত মাখা ছিল। ধীরে ধীরে রাতের অভিজ্ঞতার কথা মনে পড়ছিল আমার। তুমি নিশ্চয়ই এখন স্বীকার করবে যে ওই ঘরটা ভুতুরে? রোগা ভোগা মানুষটা বলে উঠল। সে এখন আর আমার সঙ্গে রুক্ষভাবে কথা বলছিল না, বরং তার কথায় ফুটে উঠছিল সহমর্মিতার ছাপ, যেন কোনো ভেঙে পড়া বন্ধুকে সান্ত্বনা দিচ্ছে। হ্যাঁ, ঘরটা ভুতুরে, আমি বললাম। তাহলে তুমি ভূত দেখেছ? আর আমরা সারাটা জীবন যারা এখানেই কাটিয়ে দিলাম, তাহা তো কখনো ওই রাতে আর ও ঘরে পা দেবারও সাহস পাইনি। এখন বলো তো, এটা কি সত্যি ওই বৃদ্ধ আর্লের আত্মা, যিনি... না না, সেসব কিছু নয়। আমি বলছি, এটা নিশ্চয়ই ওই দুঃখী তরুণী কাউন্টেস, যিনি ভয় পেয়ে... না না, তিনিও নন। ওখানে কোনো কাউন্টেস কারোরই ভূত নেই। বলতে গেলে ওখানে কোনো ভূতই নেই, কিন্তু যা আছে তা ভয়ঙ্কর, তা আরো ভয়ঙ্কর। তার মানে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস, যা সাধারণ মানুষকে সারাক্ষণ তাড়া করে ফেরে, আর তা হলো ভয়, আতঙ্ক, যার কোনো আলো নেই, শব্দ নেই, যা কোনো যুক্তির ধার ধারে না, যা মানুষকে বধির করে ফেলে, অন্ধকারে ঢেকে ফেলে, অসহায় করে ফেলে। আর এই ভয় আমাকে করিডোর থেকে পিছু নিয়েছিল ওই লাল কামরায় আমার উপর ঝাঁপিয়ে পড়া পর্যন্ত। আমি আচমকা থামলাম, হাঁপাচ্ছিলাম। হাতটা উঠে এসেছিল কপালে বাঁধা ব্যান্ডেজের উপরে। সবাই স্তব্ধ হয়েছিল। তারপর ঘোলাটে চশমা পরা বুড়োটা বলে উঠল, আমি জানতাম এটা সেটাই। এটা তাহলে সেটাই, সেই অন্ধকারের শক্তি। এই অন্ধকারের শক্তি ওখানে লুকিয়ে আছে। দিনের বেলা
এটা জবনিকার আড়ালে লুকিয়ে থাকে, আর সন্ধে হলেই এটা ছড়িয়ে পড়ে করিডোরে, গুঁড়ি মেরে থাকে, তারপর তোমার পিছু নেয়। এমন ভাবে পিছু নেয় যাতে তোমার ঘাড় ঘোরানোর সাহসটা না থাকে। ভয় আছে ওই ঘরে, ভয়, কুৎসিত কালো ভয়, আর থাকবে যতদিন পর্যন্ত এই প্রাসাদে পাপ থাকবে। ওই ভয় ওই ঘরে